নমস্কার, আমি প্রসেনজিৎ পোদ্দার, সংঘমিত্র বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং বায়োলজি টিচার। আমরা আগের ভিডিওতে প্রতিষ্ঠা কিংডম নিয়ে আলোচনা করছিলাম। তার যে পার্টটি বাকি রয়েছে সেটি আজকের ভিডিওতে আমরা কমপ্লিট করব। তো ডাইরেক্ট সাবজেক্টে ঢোকা যাক। নেক্সট যে গ্রুপটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে প্রোটোজোয়ান প্রোটিস্ট। তার মধ্যে প্রথম জুফ্ল্যাজেলেটস। জুফ্ল্যাজেলেটস কাদের বলবো? জুফ্ল্যাজেলেটস তাদেরই বলবো যাদের মধ্যে ফ্ল্যাজেলা আছে। এই ফ্ল্যাজেলা কি করে না লোকোমোশন অর্থাৎ চলন গমনে এবং খাদ্য ক্যাপচার করতে, ফুড ক্যাপচারিং খাদ্য গ্রহণে সহায়তা করে। এদের প্রধান যে পুষ্টির ধরন সেটি হচ্ছে মৃতজীবীয় পুষ্টি বা স্যাপ্রোবিক। এইগুলো আমরা আগেই ডিসকাশন করেছি। এর মধ্যে অনেকগুলো এক্সাম্পল হয়। আমরা যে এক্সাম্পলটি পড়বো দ্যাট ইজ ট্রাইপ্যানোজোমা গ্যাম্বিয়েন্স। ট্রাইপ্যানোজোমা গ্যাম্বিয়েন্স হচ্ছে এক প্রকার জুফ্ল্যাজেলেটস। কোথায় পাওয়া যায়? ইটস ফাউন্ড ইন সেন্ট্রাল অ্যান্ড ওয়েস্টার্ন পার্ট অফ আফ্রিকা। এটা কি করে? আফ্রিকান স্লিপিং সিকনেস এই রোগটা ঘটায়। এটি একটি এন্ডোপ্যারাসাইট অর্থাৎ অন্তঃপরজীবী, মানুষের শরীরের মধ্যে ঢুকে যায়। ঢুকে গিয়ে কি করে না সে আমাদের রক্ত এবং সেরিব্রোস্পাইনাল ফ্লুইড এর মাধ্যমে বাহিত হয়। এই প্যারাসাইট কার মাধ্যমে ট্রান্সমিট হয় না সিসি ফ্লাই অর্থাৎ গ্লসিনা পাইলপিলিস বলে একটি মাছি আছে, তার মাধ্যমে এটি বাহিত হয়। দিস ডিজিজ অ্যাপিয়ার্স when the parasite enters the CSF। যখন আমাদের সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের মধ্যে এই পরজীবী প্রবেশ করে, it makes the patient lethargic and unconscious। পেশেন্টকে একেবারে আনকনসিয়াস লেভেল অর্থাৎ সে কোনো কিছুকে আর অনুভব করতে সরাসরি পারে না। সো এই আনকনসিয়াস লেভেলে নিয়ে চলে যায়। অনুভব ঠিক শব্দ চয়নটা ঠিক নয়। আনকনসিয়াস মানে হচ্ছে সে সচেতন থাকে না, অসচেতন হয়ে যায়। ঠিক আছে? দেয়ারফর দ্য ডিজিজ ইজ কল্ড স্লিপিং সিকনেস। এটা ঘুমের একটা রোগ হয়ে গেছে, ঘুমন্ত রোগ হয়েছে। ঠিক আছে? সো আমাদের এখান থেকে জানতে হবে কে করে, কার মাধ্যমে রোগটি বাহিত হয় এবং এই যে পরজীবীটি কোন গোত্রের মধ্যে পড়ে। এটি জুফ্ল্যাজেলেট গ্রুপের মধ্যে পড়ে, যেটি প্রোটোজোয়ান প্রোটিস্টের আন্ডারে। এই প্রত্যেকটা তথ্য কিন্তু তোমাকে মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে লিশমেনিয়া। লিশমেনিয়া ডোনোভনি কালা জ্বর করে। আমাদের কালা জ্বর যে হয়, কালা জ্বর ঘটায়। এরা কুকুর এবং বিড়ালের মধ্যে রিজার্ভার হিসেবে থাকে, অর্থাৎ তাদের মধ্যে থাকে এবং দ্য প্যারাসাইট ট্রান্সমিটেড বাই স্যান্ড ফ্লাই, ঠিক আছে, বালি মাছি, তার নাম হচ্ছে ফ্লিবোটোমাস আর্জেন্টিপ। এবং এর আর্জেন্টিপেটসের থেকেও আরো অন্যান্য স্পিসিস আছে, সেই স্পিসিসের মাধ্যমে ফ্লিবোটোমাসের অন্যান্য প্রজাতির মাধ্যমেও ছড়াতে পারে। দ্য প্যারাসাইট লিভস ইন দ্য সেলস অফ লিভার। আমাদের যকৃতের কোষে থাকে, প্লিহা বা স্প্লিনের কোষে থাকে, লসিকা গ্রন্থি বা লিম্ফ গ্ল্যান্ডের থাকে, বা অস্থিমজ্জা বা বোন ম্যারোতে এই প্যারাসাইট প্রবেশ করতে পারে এবং এর ফলে আমাদের কালাজ্বর হয়। ঠিক আছে? সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ডিজিজ কজড বাই লিশমেনিয়ান ডোনোভনি। তাহলে আমাদের আগের মতন জানতে হবে এটি কার পার্ট এবং সে কি ডিজিজ করে। নেক্সট জিয়ারডিয়া ইন্টেস্টিনালিস। জিয়ারডিয়া কি করে মানুষের মধ্যে? জিয়ারডিয়াসিস করে। জিয়ারডিয়াসিস রোগের সংক্রমণ ঘটায়। জিয়ারডিয়াসিস রোগের সংক্রমণ ঘটায়। ট্রান্সমিশন কিভাবে হয়? ট্রান্সমিশন অকার্স বাই টেকিং সিস্ট অফ দ্য প্যারাসাইট। প্যারাসাইটটার এই পরজীবীর সিস্ট, এরকম গোলাকার সিস্ট থাকে, এই সিস্টটা ট্রান্সমিটেড হয় বাই হোয়াট? বাই কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার। দূষিত খাদ্য এবং জলের মাধ্যমে
এদের সিস্ট, এই পরজীবীর সিস্ট মানুষের শরীরে প্রবেশ করে এবং পরে তারা বিভিন্ন ডিফারেন্সিয়েশন করে আলটিমেটলি এই রোগটার সৃষ্টি করে, জিয়ারডিয়াসিস রোগের সৃষ্টি করে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের ফার্স্ট গ্রুপ। সেকেন্ড গ্রুপ হচ্ছে রাইজোপোডস। রাইজোপোডস, ঠিক আছে, রাইজোপোডস কারা? রাইজোপোডস এর মধ্যে সিউডোপোডিয়া দেখা যায়। সিউডোপোডিয়াটা কি? সিউডোপোডিয়াটা তোমরা অ্যামিবায় যেমন পড়েছো, যে এই যে সাইটোপ্লাজম গুলো আছে, এই সাইটোপ্লাজম গুলো বাইরের দিকে এরকম কোষ পর্দাকে ঠেলে দেয়। ঠেললে কি হয়, বাইরে এরকম আঙুলের মতন কিছু প্রবর্ধক দেখতে পাওয়া যায়, এবং যেগুলো কিন্তু কোনো পার্টিকুলার স্ট্রাকচারের না, বিভিন্ন সময় বিভিন্ন আকার ধারণ করতে পারে। সো দিস টাইপ অফ স্ট্রাকচার আর কল্ড সিউডোপোডস। পোডস মানে পদ বা পা, সিউডোপোডস এই জন্য এর নাম। এদের নিউট্রিশন হচ্ছে হলোজোইক, অর্থাৎ অ্যানিমেলের মতন। এই সিউডোপোডিয়া 4 রকমের হয়। লোবোপোডিয়া অর্থাৎ ব্লান্ট অ্যান্ড ব্রড, দিস ইজ লোবোপোডিয়া। ফিলোপোডিয়া, ফাইন অ্যান্ড থ্রেড লাইক, দিস ইজ ফিলোপোডিয়া। রেটিকুলোপোডিয়া অর্থাৎ স্লেন্ডার অ্যান্ড রেটিকুলেট, অর্থাৎ জালিকাকারের হয়, দিস ইজ রেটিকুলোপোডিয়া। অ্যান্ড অক্সোপোডিয়া, স্লেন্ডার উইথ অ্যাক্সিয়াল সাপোর্ট, এটা স্লেন্ডার পাতলা কিন্তু তার একটা সাপোর্ট আছে, ঠিক আছে, দিস ইজ অ্যাক্সোপোডিয়া। তো এইরকম 4 ধরনের সিউডোপোডিয়া এখানে দেখতে পাওয়া যায়। এরা বাইনারি ফিশন বা দ্বিবিভাজনের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে। এরা বাইনারি ফিশন বা দ্বিবিভাজনের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে। ঠিক আছে, এদের বডিতে একটা শেল আবরণ থাকতে পারে, একটা প্লাজমা পর্দা শুধু থাকতে পারে, অথবা একটা খোলসও থাকতে পারে। ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে। সো এক্সাম্পল কি? প্রথম এক্সাম্পল ইটস অ্যামিবা প্রোটিয়াস। অ্যামিবা সম্বন্ধে তোমরা জানো, সাধারণত ফ্রেশ ওয়াটারে এদের পাওয়া যায়। ঠিক আছে, এবং এদের মধ্যে সিউডোপোডিয়া তোমরা পাও। অ্যামিবার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, তার মধ্যে একটি কন্ট্রাকটাইল ভ্যাকুওল থাকে। কন্ট্রাকটাইল ভ্যাকুওলের বাংলা হচ্ছে সংকোচী গহ্বর। সংকোচী গহ্বর, কন্ট্রাকটাইল ভ্যাকুওল। কন্ট্রাকটাইল ভ্যাকুওল হচ্ছে সংকোচী গহ্বর। এখন অ্যামিবার খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এইটা কি করে, কন্ট্রাকটাইল ভ্যাকুওল কিন্তু ওর অসমো রেগুলেশনে সাহায্য করে। আমরা পরবর্তীকালে পড়বো অসমো রেগুলেশন কি, কিভাবে শরীরে আমরা অসমো রেগুলেশনকে নিয়ন্ত্রণ করে। পরে সময় সুযোগ পেলে আমরা পড়বো। একটু বেসিক আমরা জেনে রাখবো যে আমাদের যে কোষের যে অবিশ্রবণ চাপ, এখন যদি একটা কোনো এককোষী প্রাণীকে আমি যদি হঠাৎ সমুদ্রে ছেড়ে দিই, সমুদ্রের জলের যা ঘনত্ব আর ওর যে প্রোটোপ্লাজমের যে ঘনত্ব তাটা আলাদা, প্রচুর জল বেরিয়ে যাবে। অথবা তাকে যদি কোনো সমুদ্রের জলের মাছকে যদি মিঠা জলে নিয়ে আসি, কি হবে, তার কোষের যে প্রোটোপ্লাজমের যে ঘনত্ব আর মিঠা জলের যে ঘনত্ব তার অনেক কম। কি হবে, প্রচুর জল প্রবেশ করতে থাকবে। এখন এইভাবে কি হবে, অসমোটিক ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে। এই অসমো রেগুলেশন করাটার জন্য কি আছে, অ্যামিবার কাছে কিন্তু কন্ট্রাকটাইল ভ্যাকুওল বা সংকোচী গহ্বর আছে। সে কিভাবে সল্ট বের করে দিচ্ছে বা যখন প্রয়োজন হচ্ছে জল ঢোকাচ্ছে, এগুলো কিন্তু সবই এই কন্ট্রাকটাইল ভ্যাকুওল রেগুলেট করে। সাইটোপ্লাজম ইজ ডিফারেন্সিয়েটেড ইনটু এন্ডোপ্লাজম এন্ড এক্টোপ্লাজম। এক্টোপ্লাজম হচ্ছে বাইরের দিকের যে সাইটোপ্লাজমটা হচ্ছে এক্টোপ্লাজম, আর ভেতরের দিকে সাইটোপ্লাজম হচ্ছে এন্ডোপ্লাজম। সো এদের নিউট্রিশন হলোজোইক, অর্থাৎ অ্যানিমালস এর মতন হলেও এদের কতগুলো মেথড এরা ফলো করে। মেথড কি? প্রথম হচ্ছে এই যে খাদ্য গ্রহণ করে, এই খাদ্য গ্রহণ করার জন্য ওরা কতগুলো প্রসেসকে ফলো করে। প্রথম হচ্ছে ইম্পোর্ট কি, যে প্যাসিভ ফুড ইনজেকশন, খাবারটা এলো সরাসরি ওদের ঢুকে গেল, কোনো এনার্জি ইউটিলাইজ করতে হয় না, কিচ্ছু করতে হয়, প্যাসিভলি খাবারটা ঢুকে গেল, মানে তারা নিয়ে নিল ইউজিং দ্য সিউডোপোডিয়া। ইনভ্যাজিনেশন, ফর্মিং অ্যান ইনভ্যাজিনেশন টিউব টু টেক ফুড পার্টিকেল। এবার কি করছে, পুরো ভাঁজ করে নিয়ে একটা স্ট্রাকচার তৈরি করছে যেখানে, যার মাধ্যমে তারা খাবার ঢোকাচ্ছে। সার্কামফ্লুয়েন্স,
for less active food particle and circumvallation for active prey. যখন খুব সক্রিয় প্রে থাকে তখন সার্কামভ্যালেশন বলে একটি মানে এরা সেই প্রেটাকে ঘিরে নিয়ে প্রেটাকে মানে তারা ইনজেকশন করে ভেতরে ঢুকিয়ে নেয়। ইট ইজ একটা প্রসেস। এই পদ্ধতিগুলোর মাধ্যমে তারা কি করতে পারে, খাদ্য গ্রহণ করতে পারে। ঠিক আছে, এই পার্টটা তোমাদের জন্য খুব বেশি মানে এইচএস এর জন্য প্রয়োজন তো এখন নেই, কিন্তু আমাদের যেটা জানতে হবে যে এদের কি হয়, এদের ফুড ভ্যাকুলের মধ্যেই পরিপাক বা ডাইজেশন ঘটে। ডাইজেশনের বাংলা হচ্ছে পরিপাক বা পাচন। ডাইজেশনের বাংলা হচ্ছে পরিপাক বা পাচন। ঠিক আছে, এর মধ্যে যে ফুড ভ্যাকুয়াল, দিস কন্টেন্টস অফ ফুড ভ্যাকুয়াল বিকাম ফার্স্ট অ্যাসিডিক ইন নেচার এন্ড দেন অ্যালকালাইন। এই যে ফুড ভ্যাকুয়ালে যে খাবারগুলো ঢুকছে প্রথমে তারা আম্লিক নেচারের থেকে পরবর্তীতে তারা অ্যালকালাইন নেচারে হয়। আরেকটা ব্যাপার, এই যে অ্যামিবা কিভাবে চলে, ঠিক আছে, তার জন্য একটি বিখ্যাত থিওরি আছে, তার নাম হচ্ছে সল-জেল থিওরি। ঠিক আছে, এছাড়াও অনেক বর্তমানে অ্যামিবিক মুভমেন্টের একদম মলিকুলার লেভেলের মানে ডিটেলিংস চলে এসছে। তবে তোমরা জেনে রাখো যে এদের চলনের একটি লোকোমোশনের একটি থিওরি আছে উইচ ইজ নোন অ্যাজ সল-জেল থিওরি। ঠিক আছে, অ্যামিবার পরে আমরা আসি এন্টামিবা হিস্টোলাইটিকা। এন্টামিবা হিস্টোলাইটিকা এরা কি করে, এদের একটাই হোস্ট আছে, সেটা ম্যান। মানুষের দেহেই এদের পুরো লাইফ সাইকেল কমপ্লিট হয়। এরা কি করে না, আমাদের শরীরে অ্যামিবায়াসিস বা অ্যামিবিক ডিসেন্ট্রি করে। অ্যামিবিক ডিসেন্ট্রি বা অ্যামিবায়াসিস মানে হচ্ছে উদারাময়। তাহলে সিমটম কি, আমাদের প্রচন্ড উদরে বা তলপেটে ব্যথা করে, রিপিটেড মোশনস অর্থাৎ বারংবার আমাদের লুজ মোশন হবে, লুজ মোশনের সঙ্গে ব্লাড বেরোতে পারে। দিস প্যারাসাইট হ্যাজ অনলি ওয়ান সিউডোপোডিয়াম, এর একটাই সিউডোপোডিয়াম থাকে। এখন এন্টামিবা হিস্টোলাইটিকাকে দুটো ফর্মে আমরা দেখতে পারি, একটা বড় ফর্ম, একটা ছোট ফর্ম। বড় ফর্মটাকে বলা হয় ম্যাগনা এবং ছোট ফর্মটাকে বলা হয় মাইনুটা। বড় ফর্মটার এই বড় দশাটাকেই বলা হয় ট্রোপোজয়েড। এই ট্রোপোজয়েড কিন্তু আমাদের ক্ষেত্রে একটা ইনফেকশন ঘটায়, আর মাইনুটা হচ্ছে নন প্যাথোজেনিক ফর্ম, এ কিন্তু ইনফেকশন ঘটাতে পারে না। ঠিক আছে, এবার ম্যাচিওর যে সিস্ট আছে সেই সিস্টের মধ্যে দেখো চারটে নিউক্লিয়াস আছে, উইচ ইজ কল্ড কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্ট। ঠিক আছে, কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্ট, এইটা হচ্ছে একটা ম্যাগনা। এই স্ট্রাকচারটা হচ্ছে ম্যাগনার স্ট্রাকচার, আর এই স্ট্রাকচারটা হচ্ছে মাইনুটার স্ট্রাকচার। এই ম্যাগনায় এই যে ট্রোপোজয়েড স্টেট, এটা যখন এই সিস্টের যখন চারটে তোমার নিউক্লিয়াস থাকবে তাকে আমরা বলবো কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্ট। আর এর মধ্যে দুটো ক্রোমাটয়েড বডি থাকে, এরকম করে দুটো ক্রোমাটয়েড বডি থাকে। ঠিক আছে, সেই কোয়াড্রিনেটেড নিউক্লিয়েটেড সিস্টই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ইনফেক্টিভ স্টেজ। আমি অ্যান্টিবায়োটিক হিস্টোলজিক্যাল ইনফেক্টিভ স্টেজ, সংক্রামক দশা হচ্ছে এই কোয়াড্রিনিউক্লিয়েট স্টেজ। তাহলে তোমাকে যদি বলা হয় যে কোন দশাটি অ্যান্টিবায়োটিক হিস্টোলজিক্যাল মানুষের ক্ষেত্রে সংক্রামক দশা, আমরা বলবো এই কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্ট দশাটি হচ্ছে আমাদের অ্যামিবার সংক্রামক দশা। ঠিক আছে, নেক্সট ফোরামিনিফেরেন্স। দেখো পুরো রে এর মতন কি সুন্দর আমরা স্ট্রাকচার দেখাচ্ছি। সো ফোরামিনিফেরেন্স কি, দিস ইজ দ্য মেরিন অর ফ্রেশ ওয়াটার অ্যান্ড বটম ডুয়েলার, একদম নিচের দিকে থাকে। সার্কোডাইন্স পজেসিং ক্যালকেরিয়াস সেল, এদের যে সেলটা আছে সেলটা হচ্ছে ক্যালকেরিয়াস, ক্যালসিয়াম সমৃদ্ধ। ঠিক আছে, হ্যাভিং ওয়ান অর মোর চেম্বার্স উইথ ওয়ান অর মোর পারফোরেশন, অনেকগুলো একটা বা অনেকগুলো ছিদ্র থাকতে পারে। দিস ডেভেলপ সিউডোপোডিয়া ফর ক্রিপিং অ্যান্ড ইনজেকশন, এখান থেকে সিউডোপোডিয়া গুলো বেরোয়। সিউডোপোডিয়া ন্যারো থ্রেড লাইক ব্রাঞ্চড অ্যান্ড অ্যানাস্টোমোজিং ফর্মিং নেটওয়ার্ক, দেখো এখানে পুরো নেটওয়ার্ক ফর্মেশন করেছে, পুরো নেটওয়ার্ক ফর্মেশন করেছে। রিপ্রোডাকশন অকার বাই মাল্টিপল
ফিশন, বহুবিভাজন বা বাইনারি ফিশন বা দ্বিবিভাজন বা গ্যামেটের মাধ্যমে। রিপ্রোডাকশনটা তোমাদের দরকার নেই। এক্সাম্পল কি, এলফিডিয়াম হচ্ছে এর একটা খুব ভালো এক্সাম্পল। সো আমরা এখান থেকে কি জানবো, ফোরামেনিফেরানের যে সিউডোপোডিয়া গুলো আছে সেই সিউডোপোডিয়া গুলো ক্রিপিং অর্থাৎ এগিয়ে যাওয়ার জন্য এবং খাদ্য গ্রহণের জন্য লাগে। এইগুলো ন্যারো থ্রেড লাইক এবং নেটওয়ার্ক ফর্ম করে, যাকে আমরা রেটিকুলোপোডিয়া বলি। ঠিক আছে, এদের একটা সেল আছে যেটা ক্যালসিয়াম সমৃদ্ধ অর্থাৎ ক্যালকেরিয়াস সেল আছে, আর এর এক্সাম্পল কি, এলফিডিয়াম। সো এইটুকুনি আমরা কিন্তু ফোরামেনিফেরান সম্বন্ধে জানবো। নেক্সট, রেডিওলারিয়ান্স। রেডিওলারিয়ান্স কি জিনিস? দিস আর মেরিন or free floating giant sarcodines. এরা হচ্ছে giant sarcodines. These have central perforated capsule. দেখো, central perforated capsule and a skeleton of silica. Silica দিয়ে তৈরি একটা বাইরের skeleton আছে। Pseudopodia are fine thread-like radiating strands. সব রেডিয়ে রাখো, এগুলো সব radiating strands. This may be exopodia or philopodia. তোমরা অলরেডি pseudopodia টাইপস আমরা বলেছি। So these are the characteristics of radiolarians. Now heliozoa. Heliozoa কি? These have spherical structure. দেখো sphere এর মতন দেখতে spherical structures and previously called sun animalcules. Sun animalcules আগে বলা হতো। Their fine pseudopodia are called exopodia. তাহলে এদের exopodia আছে। Actinophrys, the sun organism, is a common cell-less heliozoan. তাহলে actinophrys হচ্ছে এর একটা এক্সাম্পল। এইরকম ছোট ছোট করে, বেশি কিছু নয়, খুব কম ইনফরমেশনের মধ্যে জিনিসগুলো পড়তে হবে, কারণ অনেকগুলো টপিক কিন্তু পড়তে হচ্ছে। এগুলো যখন একসঙ্গে আসবে তখন কিন্তু দেখবে যে বেশ বড়। পড়তে পড়তে এখন 2 লাইন 1 লাইন 2 লাইন 1 লাইন করে আমরা পড়ছি বটে, কিন্তু এই যে ছোট ছোট পার্টস যখন ওইগুলো এক জায়গায় আসবে, ইট উইল বিকাম আ হিউজ ওয়ান। সুতরাং খুব বুঝে ছোট 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 করে নিজের মতন লিখতে হবে। সো নেক্সট ওয়ান ইজ গ্রুপ 3, স্পোরোজোয়ান। স্পোরোজোয়ান কাদের বলবো? এরা প্যারাসাইটিক ফর্ম, এরা পরজীবী, ল্যাক দ্য পাওয়ার অফ লোকোমোশন ডিউরিং মোস্ট অফ দেয়ার লাইফ সাইকেল। তো যেহেতু তারা লোকোমোশন ল্যাক করে, এরা জেনারেলি এরা কিন্তু প্রত্যেকেই প্যারাসাইটিক বা পরজীবী। ঠিক আছে, এদের আসেক্সুয়াল রিপ্রোডাকশন হয় বাইনারি ফিশনের মাধ্যমে এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জননও এদের মধ্যে দেখা যায়। এক্সাম্পল প্লাজমোডিয়াম স্পিসিস, মনোসিস্টিস স্পিসিস। এবার দেখো এই প্লাজমোডিয়াম দেখো ক্যাপিটাল পি, এবং দেখো আমি করেছি একটু হেলিয়ে লিখেছি কেন? কারণ হচ্ছে আমি এখানে কম্পিউটারে দেখাচ্ছি, তুমি পরীক্ষায় যখন লিখবো আন্ডারলাইন করবে, এসপির তলায় আন্ডারলাইন হয় না। ঠিক আছে, আমরা অলরেডি তোমাদের ট্যাক্সোনমি পড়িয়েছি যখন এর ডিটেলস বলেছি। সো প্লাজমোডিয়াম কি করে না, প্লাজমোডিয়াম এর অনেকগুলো প্রজাতি হয়, তো তার মধ্যে প্লাজমোডিয়াম হচ্ছে আমাদের ম্যালেরিয়াল প্যারাসাইট, ম্যালেরিয়া মানে ঘটায়। সো প্লাজমোডিয়ামের প্রাইমারি হোস্ট কে না, প্রাথমিক পোষক হচ্ছে ফিমেল অ্যানোফিলিস। প্রথমে ফিমেল অ্যানোফিলিসের শরীরে ঢোকে এবং তার যৌন জননের মেইন পার্টটা সেখানে কমপ্লিট করে। আমরা হচ্ছে সেকেন্ডারি হোস্ট, মানুষ হচ্ছে সেকেন্ডারি হোস্ট অর্থাৎ গৌণ পোষক। প্রাইমারি হোস্ট মানে হচ্ছে প্রাথমিক পোষক, এখানেই তাদের গ্যামেট ফর্মেশন হয়। সেকেন্ডারি হোস্ট মানে হচ্ছে গৌণ পোষক। সো ফিমেল অ্যানোফিলিস মস্কিটো অ্যাক্টস অ্যাজ ভেক্টর। এই ভেক্টর মানে হচ্ছে প্যাথোজেনিক ভেক্টর, ভেক্টর অফ ম্যালেরিয়াল প্যারাসাইট। এই ফিমেল অ্যানোফিলিস মস্কিটো কি করছে না, এই রোগের যে পরজীবী অর্থাৎ প্লাজমোডিয়াম তো ম্যালেরিয়া রোগের পরজীবী, ওকে বহন করে নিয়ে যাচ্ছে। তো যারা ভেক্টর এবং কেরিয়ার, এই দুটো টার্ম আমরা পাবো। কেরিয়ার মানে হচ্ছে যারা কোনো রোগ রোগের পরজীবীকে বহন করছে, কিন্তু তাদের দেহে ওই পরজীবীর কোনো জীবন দশার কোনো পার্ট কমপ্লিট হচ্ছে না। ভেক্টর কাকে বলবো? যে সকল অর্গানিজম কোনো রোগ সৃষ্টিকারী প্যাথোজেনকে নিয়ে যাবে, রোগ সৃষ্টিকারী পরজীবীকে নিয়ে যাচ্ছে,
এবং ওই পরজীবীর জীবনের কোনো না কোনো দশা ওর মধ্যে সংঘটিত হচ্ছে। দ্যাট মিনস female mosquito carries the pathogenic parasite Anopheles, and some stage of their life cycle is completed within the female Anopheles. As because some part of this parasite, that is Plasmodium, completes within the female mosquito, that's why female mosquito is vector of that particular pathogen. So it acts as vector. Or if no part of a life cycle occurs within that organism, they will be called carrier, not vector. আচ্ছা, ভেক্টর টার্মটা তোমরা আবার পরে বায়োটেকনোলজিতে পাবে ক্লাস 12-এ। তখন আমরা শুধু সেখানে ভেক্টর বলবো না, তাকে আমরা আণবিক ভেক্টর বা মলিকুলার ভেক্টর বলবো। ঠিক আছে? নেক্সট, লাস্ট গ্রুপ সিলিয়েটস। লাস্ট গ্রুপ সিলিয়েটস, বুঝতেই পারছো যে এদের লোকোমোটরি অ্যান্ড ফুড ক্যাপচারিং যে অর্গান, দ্যাট ইজ কল্ড অর্গানেলি হচ্ছে সিলিয়া। সারা দেহে এরকম সিলিয়া আছে, দ্যাটস ওয়াই দে আর কল্ড সিলিয়েটস। এবং এদের ডিফারেন্ট অর্গানেলি আছে। এই সিলিয়েটস এর জেনারেলি দু ধরনের নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়, একটা বড় নিউক্লিয়াস হুইচ ইজ নোন অ্যাজ ম্যাক্রোনিউক্লিয়াস and a smaller nucleus which is known as micronucleus. So nuclear dimorphism দেখতে পাওয়া যায়, নিউক্লিয়াসের দ্বিরূপতা দেখা যায় এখানে। ঠিক আছে? ম্যাক্রোনিউক্লিয়াস ভেজিটেটিভ রোল প্লে করে, মানে দের গঠন স্ট্রাকচার এগুলো মেনটেন করে। মাইক্রোনিউক্লিয়াস অ্যাকচুয়ালি সেক্সুয়াল রিপ্রোডাকশনের রোল প্লে করে। ঠিক আছে? সিলিয়েটসদের মধ্যে সেক্সুয়াল অ্যান্ড আসেক্সুয়াল রিপ্রোডাকশন দুই ধরনেরই জনন ঘটতে পারে, অর্থাৎ যৌন জনন এবং অযৌন জনন উভয়ই ঘটতে পারে। তো সিলিয়েটস এর মধ্যে প্রথম এক্সাম্পল যেটা আমরা যে এক্সাম্পলটি করছি, দ্যাট ইজ ব্যালেন্টেডিয়াম কোলি। ব্যালেন্টেডিয়াম কোথায় থাকে? ইটস অ্যান এন্ডো প্যারাসাইট, অন্ত পরজীবী। ঠিক আছে? কোথায় থাকে? লার্জ ইন্টেস্টাইন অফ ম্যান, মানুষের বৃহদন্ত্রে থাকে। বৃহদন্ত্রের মধ্যে এরা বসবাস করে। ইট কজ সিলিয়ারি ডিসেন্ট্রি। ডিসেন্ট্রি আগে অ্যামিবার জন্য হতে পারে, তাহলে অ্যামিবার জন্য যে আমাশয় হয় দ্যাট ইজ অ্যামিবিক ডিসেন্ট্রি, অ্যান্ড দিস ইজ সিলিয়ারি ডিসেন্ট্রি। লুজ মোশন হতে থাকবে, বাট দিস ইজ ডিউ টু সিলিয়া। ট্রান্সমিশন অফ দিস প্যারাসাইট ইজ থ্রু এরও সিস্টের মাধ্যমে ঘটে। সিস্ট গুলো কোথা থেকে আমরা পাবো? তো আমরা সিস্ট গুলো পাই কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার, দূষিত জল এবং খাদ্য থেকে এই সিস্ট গুলো আমরা আমাদের শরীরে পেয়ে থাকি। সো দিস ইজ দ্য ব্যালেন্টেডিয়াম কোলি, যেটা আমাদের সিলিয়ারি এ করে, ডিসেন্ট্রি জন্য রেসপন্সিবল। সো দিস ইজ দ্য এন্ড অফ দিস স্লাইড, অ্যান্ড এখানেই তোমাদের প্রতিষ্ঠা কিংডমের ভিডিওটি শেষ। এবং আমরা কিন্তু দেখতে দেখতে অনেকগুলো ভিডিও পড়লাম, এবং এখানে গিয়ে আমাদের দুটো বড় কিংডম, কি কি কিংডম, একটা হচ্ছে মনেরা এবং সেকেন্ড হচ্ছে প্রতিষ্ঠা কমপ্লিট করলাম। ভালো করে তোমরা পড়ো। পরবর্তী ভিডিওতে আমরা অ্যানাদার কিংডম ফাঙ্গি পড়বো। এবং যথেষ্ট দেখতে পাচ্ছ যে এখন যখন আমরা ভিডিও করছি, ছোট ছোট ভিডিও করছি, দেখে মনে হচ্ছে 2 লাইন 4 লাইন পড়া, কিন্তু যখন সেগুলো অ্যাকুমুলেট হবে ইট বিকামস অ্যান হিউজ। সো এখন থেকেই অল্প অল্প করে পড়তে থাকো, যাতে পরবর্তীকালে গিয়ে তোমার কোনো প্রবলেম না হয়। আশা করছি ভিডিওগুলো দেখলে এবং স্কুলের তোমার যে মাস্টারমশাই দিদিমণি আছে তাদের যদি কথা সঠিকভাবে তোমরা শুনে চলো, তোমাদের কোনো রকম কোনো পরীক্ষাতে অসুবিধা হবে না। এই বলেই এখানকার ভিডিও আজকের মতন শেষ। পরবর্তী ভিডিওতে আমরা কিংডম ফাঙ্গি এবং তার পরবর্তী যে পার্টগুলি সিলেবাসে আছে সেই নিয়ে আলোচনা করব। এখনকার মতন এখানেই শেষ। ধন্যবাদ।